আজকে অন্যরকম একটি গল্প আপনাদের সাথে শেয়ার করব। আমি আমার পেশাগত কাজ ছেড়ে বাসায় আসছি। রাত প্রায় ১২টা। আমার সাথে আরেকটা ছেলে। ও আমাকে অফিসে আমাকে নিয়ে আসতে গিয়েছিল। রাত ১২টায় ঢাকা শহর প্রায় ফাঁকা হয়ে গেছে। একেবারে নিস্তব্ধ বলা যায়। ১২টা শীতকাল, ঠান্ডার কারণে পুরো হাতিঝিল ফাঁকা। আমি হাতিঝিল দিয়ে হেঁটে, হেঁটে আসছি। হঠাৎ করে দেখলাম বেঞ্চের উপর একটি ছেলে ঘুমিয়ে আছে। আমি পাঁচ করে চলে গেছি। কিছু দূর যেয়ে আমার কাছে মনে হলো কে যেন পেছন থেকে আমাকে টানছে। আমি একটু থমকে দাঁড়ালাম। কে যেন আমাকে টানছে। আমার শরীরটা একটু ঠান্ডা হয়ে গেল। আমি ঘুরে এসে ছেলেটার কাছে দাঁড়ালাম। দেখি একটি ছেলে প্রচণ্ড গোঙানির মতো করে ওখানে শুয়ে আছে বেঞ্চের উপরে। নোংরা হয়ে আছে, শরীরে ময়লা, নোংরা। মুখ দিয়ে তার ফেনা বেরিয়ে যাচ্ছে। তো আমার কাছে কেন জানি মনে হলো হয়তো আল্লাহ পাক আমাকে ওর জন্য ঠিক এই রাস্তা দিয়ে আমাকে এই মুহূর্তে নিয়ে এসেছে। আমি ছেলেটিকে এক নজর দেখে কেন জানি মনে হলো ওর সাহায্য দরকার। আমার সাথের ছেলেটিকে বললাম যে ওকে অসুস্থকে নিয়ে যাওয়া দরকার। তো আমরা দুজনে ধরাধরি করে পাশের একটা ডিসপেন্সারিতে নিয়ে গেলাম। তারা বলল সে সম্ভবত কোনো একটা বিষাক্ত কিছু খেয়েছে, তাকে হাসপাতালে নেওয়া জরুরি। ওই রাতেই ছেলেটি মোটামুটি হ্যাংলা পাতলা, কিন্তু তাকে বহন করতে আমাদের খুব কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল প্রচণ্ড ওজন, প্রচুর ভারী, অর্থাৎ লাশের মতো, মরা লাশের মতো। যাই হোক, তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলাম একটা সিএনজিতে করে। নিয়ে প্রথমে ডাক্তারের শরণাপন্ন হলাম। ডাক্তাররা দেখে বলল যে সে সম্ভবত কোনো একটা বিষাক্ত কীটনাশক জাতীয় কিছু একটা খেয়েছে। তাকে ওয়াশ করা হলো, যাবতীয় চিকিৎসা দেওয়া হলো। ধীরে ধীরে কিছুটা জ্ঞান ফিরল। একসময় ছেলেটি আমার সাথে টুকটাক কথা বলা শুরু করলো এবং ওর পরিবারের মোবাইল নাম্বার আমাকে দিল। পরিবার বলতে ছেলেটির পরিচয়টা আগেই দিয়ে রাখি। ওর বাবা মানসিক বিকারগ্রস্ত, ছেলেটিও তাই, এবং মা অন্য জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। ছেলেটির দুনিয়াতে একমাত্র আপনজন বলতে দাদি আছে। তো প্রচণ্ড মেধাবী, কিন্তু সে হচ্ছে মানসিক প্রতিবন্ধী। এত মেধাবী হওয়া সত্ত্বেও তার একটি বড় প্রবলেম হচ্ছে সে মাঝে মাঝেই কোনো এক অজানা কারণে বাড়ি ছেড়ে বেরিয়ে আসে এবং কয়েকদিন টানা একটা অমানবিক জীবনযাপন করার পরে, হয়তো তার সেন্স আসার পরে সে তার দাদির সাথে যোগাযোগ করে। তো যাই হোক, ওই রাতে ওর দাদিকে ফোন দেওয়া হলো। দাদি বলল যে আমি সকালে আসবো, যেহেতু তখন অনেক রাত ছিল। তার দাদি গাজীপুরে থাকে, ওইখান থেকে আসতে একটু কষ্ট হবে। তো সারা রাত আমি একাই হাসপাতালে ছিলাম ওর পাশে। সকালবেলা ওর দাদি এলো, চিকিৎসা চলল। আমার অফিসের কাজের কারণে আমি এবার চলে আসলাম। মোটামুটি যেখানে যতটুকু চিকিৎসা সব ব্যবস্থা করে দিয়ে আমি অফিসে আসলাম। অফিসে এসে ঘন্টা ২ পরে ওর দাদি আমাকে ফোন দিয়ে বলল যে সে পালিয়ে গেছে। অর্থাৎ স্যালাইনের যে সুই সমেত, অর্থাৎ ক্যানুলা সহ সে পালিয়ে গেছে। যাই হোক, এরকম করতে করতে মজার বিষয় হচ্ছে যে সারা রাত আমি যে ওর পাশে ছিলাম, আমাদের ভেতরে একটা অন্যরকম সখ্যতা হয়ে গিয়েছিল। এবং তার চেয়ে যে মজার বিষয় সেটি হচ্ছে যে আমার মোবাইল নাম্বারটি সে মুখস্থ করে ফেলেছে, আমার ফোন নাম্বারটি। অনেক মেধাবী ছেলেটি। আস্তে আস্তে ও মানে পুরো নাম্বার মুখস্থ সহ আমার নাম-ধাম সব কিছু একেবারে ওর মুখস্থ। তো মনটা খারাপ হয়ে গেল যে ওর চিকিৎসা করালাম কিন্তু পালিয়ে গেল। এই অবস্থায় ঠিক বিকালবেলায় একটা অচেনা নম্বর থেকে একটা ফোন আসলো।
ফোন থেকে বলা হলো যে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে কোনো একটা পুকুরে একটা ছেলে পুরো নগ্ন হয়ে, অর্থাৎ কাপড় চোপড় সব খুলে নগ্ন হয়ে ঝাঁপাচ্ছিল। স্থানীয়রা তাকে ধরেছে এবং তাকে আটকে জিজ্ঞাসা করেছে, তোমার স্বজনের নম্বর দাও, ফোন নম্বর। তখন ও আমার নম্বরটি দিয়েছে। এখানে হয়তো ভাবতে পারেন অনেকে যে ও হয়তো মানে জাতে মাতাল তালে ঠিক বা এই টাইপের কিছু একটা। ওর মোবাইল নাম্বার মুখস্থ করার যে দক্ষতা, এটি ওর ভিতরে মানে অন্যরকম একটা বলা যায় যে প্রতিভা। এই প্রতিভাটা হয়তো প্রকৃতিগতভাবে পেয়েছে। একটি সময় এসে ও আমাকে ফোন নাম্বার দিল। আমি সাথে সাথে ওর দাদিকে ফোন করলাম। আমি নিজে চলে গেলাম। সেখানে গিয়ে সেই কেরানীগঞ্জ থেকে ওকে আবার উদ্ধার করে নিয়ে আসলাম। এভাবে একটা দীর্ঘ সময় কেটে গেছে। এর ভেতরেও দিনে আমাকে ২ বার ফোন করতো, আমার খোঁজখবর নিত। আমি ওকে বোঝাতাম। বেশ কিছুদিন ও সুস্থই ছিল এবং ও প্রায় বলতো যে, "জিহাদ ভাই, আমি তোমার কাছে চলে আসবো।" আরও একটা বিষয় হচ্ছে যে ও ভালো গান করতে পারত। মানে এত ভালো গান করত যে মানে একেবারে মনে হবে যে প্রফেশনাল কোনো শিল্পী গান করছে। তো যাই হোক, একটা সময় আমি আমার বাসাতেও ওকে নিয়ে আসলাম। কিছুদিন আমার বাসাতেও ছিল। তারপর আবার পাগলামি করতে লাগলো। আমি যেহেতু বাসায় থাকি না সবসময়, আমি আবার ওর দাদিকে হ্যান্ডওভার করলাম। পাগলামি করতে অনেক দীর্ঘ সময় কেটে গেছে। এর মধ্যে আমার অফিসেও ওকে আমি এনেছিলাম, এখানেও ছিল কয়েকদিন। তো আজ সকালে জানতে পারলাম যে ও হচ্ছে নরসিংদীর কোনো একটা রেল স্টেশনে পালিয়ে গিয়েছিল। ওইখানে ও নিখোঁজ হয়ে গেছে। ৩ থেকে ৪ দিন পরে ফেসবুকে পোস্ট হয়, এই গণধোলাই দিয়ে কে বা কারা ওকে মেরে ফেলেছে। ছেলেটির বয়স ১৫ থেকে ১৬ বছর হবে। কে বা কারা তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে, হয়তো সন্দেহজনকভাবে চোর মনে করে অথবা সন্দেহজনক কেউ মনে করে, কেউ কারা করেছে আমি তাদেরকে দুর্বৃত্তই বলবো। ওর গায়ে একটা টি-শার্ট ছিল, টি-শার্টে লেখাও ছিল যে প্রতিবন্ধী। কিন্তু যারা হয়তো ওকে পিটিয়ে মেরেছে তারা জানে না বা হয়তো পড়তে পারে না, তারা দেখেনি ছেলেটাকে নির্মমভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। মানুষ আসলে কার কোথায় মৃত্যু আছে কেউ বলতে পারে না, কিন্তু একটা মানুষ একটা মানুষকে পিটিয়ে মেরে ফেলে, সুস্থ মস্তিষ্কের মানুষ, পৃথিবীতে এর চেয়ে অসভ্যতা আর কিছুই হতে পারে না। আর একটা শিশু, একটা বাচ্চা ছেলে থাকে, কোন অপরাধে এভাবে পিটিয়ে মেরে ফেলা যায়? যাই হোক, সুদূর আমি আমার ফোন নাম্বার ওর দাদির কাছে ছিল না, আমাকে জানাতে পারেনি। ওর লাশ দাফন হয়ে গেছে গত শনিবারে। ১ সপ্তাহ পরে ওর দাদি আজ ভোরবেলা আমার বাসায় সশরীরে এসেছে, আমাকে তার মৃত্যুর খবরটা আমাকে জানানোর জন্য এসেছিল। তো সকালটা শুরু হয়েছে এই ধরনের একটা দুঃসংবাদ দিয়ে। তো ছেলেটি মানে আমার জন্য কিছু যন্ত্রণা দিয়ে গেছে। সেটি হচ্ছে যে ওর সাথে কাটানো হাসপাতালের সেই সময়টিতে যখন ও মারাত্মক অসুস্থ, তার মধ্যেও আমার সাথে ফান করছিল, বিভিন্ন হাসি ঠাট্টা করছিল, আমার নাম্বার বারবার নিয়ে মুখস্থ করছিল, আমার ভিজিটিং কার্ড নিয়ে নাম্বারগুলো মুখস্থ করছিল, আমার নামটা ইংরেজিতে বানান করে আমাকে শোনাচ্ছিল। আমার বাসায় যখন থেকেছে তখন আমাকে আমার মাথা টিপে দিত, আমাকে গান শোনাতো, আমার মন ভালো করার জন্য নানা রকম চেষ্টা করত। আ আমাকে বলতো যে, "আমি আরেকটু বড় হলে আমাকে একটা স্মার্টফোন কিনে দিবা।" আমি সেটাও বললাম, ওকে আশ্বাস দিয়েছিলাম যে, "হ্যাঁ, তোমাকে একটা স্মার্টফোন কিনে দিব।" এই। ও খুব ছন্দ মিলিয়ে, মিলিয়ে বলতো। কিছু বিষয় মানুষ হেসে দিবে এরকম কিছু ছন্দ বলতো। যাক, মানুষ স্মৃতিতে বাঁচে। স্মৃতি নিয়ে মানে কোনোরকম হয়তো কিছু স্মৃতি আমাদেরকে দিয়ে গেছে। বিষয়টা খুবই হৃদয় বিদারক একটি ঘটনা। এটি আসলে
বলে বোঝাবার মতো নয়। ওর মাটি হয়েছে, ওর আত্মীয়স্বজন যারা তারা ওদের জমিতেও তাকে মাটি দিতে দেয়নি। একটি সরকারি জায়গায় তাকে মাটি দেওয়া হয়েছে। ওর দাদি অনেক রিকোয়েস্ট করার পরেও তাদের জমিতে মাটি দিতে দেয়নি। কারণ হয়তো ওই জমি কেউ ভোগ করতে চায়, এরকম একটা বিষয়। মানুষের নিয়তিতে কখন কি আছে কেউ বলতে পারে না। ছেলেটির নাম হচ্ছে হাসিবুল তানভীর। এখনও ওর ফোন নম্বরটা আমার মোবাইলে সেভ করা আছে। ওর দাদির হাসিবুলই ছিল একমাত্র শেষ অবলম্বন। সেটিকেও বেজোর করে দিয়েছে আল্লাহ। এখন ওর দাদি একেবারে একা হয়ে গেল। তো বিষয়টা আজকে খুবই আমাকে পীড়া দিয়েছে। এই বিষয়টি হয়তো আমাদের এই পেজে হাসিবুলের জন্য একটি স্মৃতি হয়ে থাকবে।